আসসালামু আলাইকুম। স্পেশাল জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে আন্তর্জাতিক বিষয়গুলির বৈশ্বিক ইতিহাস অংশ থেকে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখব। এর সাথে আমরা বেশ কিছু জিনিস দেখব। সেগুলো হচ্ছে বৈশ্বিক ইতিহাস অংশ থেকে রেনেসা থেকে প্রথম যুদ্ধ, রেনেসা, ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, বিল অফ রাইটস, শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ, ফরাসি বিপ্লব, আফিমের যুদ্ধ, ক্রিমিয়া যুদ্ধ এবং অন্যান্য, ও প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, কারণ, যুদ্ধের সমাপ্তি, ফলাফল ও প্রভাব। এই জিনিসগুলা আমরা আজকের পর্বে দেখব। আরেকটি কথা বলে রাখি, বৈশ্বিক ইতিহাস অংশ হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির অর্ধেক বলা যায়। এই অংশটি অত্যন্ত কঠিন ও তথ্যবহুল। কষ্ট করে এই অংশটি আত্মস্থ করতে পারলে তার জন্য আন্তর্জাতিক বিষয়গুলি হবে মজার, ইনশাআল্লাহ। আচ্ছা, 39তম বিসিএস এ আমরা দেখব একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? আমরা জানি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। এখন এই বাইজেন্টাইন সাম্রাজ্য হলো রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় সরকার। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য রোম নামে পরিচিত। অনেকের মতে প্রথম রোমান সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন 306 থেকে 337 খ্রিস্টাব্দ ছিলেন হচ্ছে বাইজেন্টাইন সম্রাট। প্রথম সম্রাট কনস্ট্যান্টিনি 9 খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টাইনে সরিয়ে নিয়ে আনেন এবং এই শহরকে কনস্ট্যান্টিনোপল নামে পুনর্গঠিত করেন, যাকে অনেকেই নতুন রোম বা ইস্তাম্বুল নামে অভিহিত করে থাকে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে আসব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কি ছিল? এই প্রশ্নটি এসেছে 38তম বিসিএস এ। সেটা হচ্ছে আমাদের প্রথম অপশন আছে শয়তানের সাম্রাজ্যের আক্রমণ, তারকা যুদ্ধ, খাড ও ম্যাড। এটার উত্তর হবে তারকা যুদ্ধ। কৌশলগত প্রতিরক্ষা বা উদ্যোগ, সেটাই হচ্ছে এসডিআই, মানে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ। স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ হলো সোভিয়েত ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা কর্মসূচি। মহাকাশে সোভিয়েত এসএস ক্ষেপণাস্ত্র সমূহকে আঘাত হানার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ডেল্টা ক্ষেপণাস্ত্র স্থাপন করে। এই ক্ষেপণাস্ত্রের যুদ্ধ ইতিহাসে তারকা যুদ্ধ বা স্টার ওয়ার নামে পরিচিত। অপরদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হলো থার্ড, এবং পরমাণু অস্ত্রধারী দেশগুলোর মধ্যে যুদ্ধকে ম্যাড বা মিউচুয়ালি অ্যাসার্ড ডিস্ট্রাকশন বলে। তাহলে মোটামুটি বিষয়টি বোঝা গেল, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। এখন 3 নম্বর প্রশ্নটি আমরা, এটা একটা কমন প্রশ্ন অবশ্য, সেটা হচ্ছে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। এটা একটি মোটামুটি কমন 38তম বিসিএস এ, যে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। আমরা যদি বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে 1917 সালের 7ই নভেম্বর কেরেনস্কি সরকারকে উচ্ছেদ করে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি তথা রাশিয়ার সর্বহারা শ্রেণী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখলই হচ্ছে রুশ বিপ্লব। বিভিন্ন পুঁজিবাদী দেশের সহায়তায় বিপ্লব বিরোধীরা 1921 সাল পর্যন্ত গৃহযুদ্ধ চালায়। এরপর 1922 সালে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস গঠিত হয়। কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো ও দাস ক্যাপিটাল গ্রন্থ বিপ্লবীদের জন্য নানানভাবে অনুপ্রেরণা দেয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবটা কিভাবে ঘটেছিল আর কি। সেটা হচ্ছে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব ভিআই লেনিন।
ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? বইটি লেখা হচ্ছে, এই বইটিও লেখা, এটা 38তম একটা বিসিএস এ প্রশ্ন এসেছে। এই বইটি হচ্ছে ভিআই লেনিনের লেখা। আমরা যদি বিষয়টা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে 1916 সালে লেখা ও 17 সালে প্রকাশিত ভ্লাদিমির লেনিনের বিখ্যাত গ্রন্থ হলো ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই গ্রন্থে তিনি সাম্রাজ্যবাদের যুগে পুঁজিবাদের গতি প্রকৃতির বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরেন। এটি ছাড়াও লেনিন ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ইম্পেরিও ক্রিটিসিজম, ফিলোসফিক্যাল নোটবুক, স্টেট অ্যান্ড রেভলিউশন নামে বিখ্যাত গ্রন্থগুলো লেখেন। প্রাকৃতিক আইনের প্রশ্নটি এসেছিল 38তম বিসিএস থেকে। এখানে 4টি অপশন আছে, সেটা হচ্ছে থমাস হোবস, হুগো গ্রেসিয়াস ও জন লকের লেখনী থেকে, ম্যাগনা কার্টা থেকে, গ্রিক খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে, কনফুসিয়াজম থেকে। প্রশ্নটি আসলে একটি কঠিন প্রশ্ন। সেটা হচ্ছে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়েছিল কোথা থেকে? আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে আসলে প্রাকৃতিক আইনের উদ্ভব কারোর লেখনী থেকে হয়নি। এই জন্য আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকেই আসলে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়েছিল। গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকেই আসলে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। তো এটার যদি ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছেই আইন প্রকৃতি থেকে উচ্চারিত। প্রকৃতির একটি প্রতিবিম্ব হচ্ছে। ব্রিটিশ দার্শনিক টমাস হবস, জন লক ও ডাচ আইনজ্ঞ হুগো গ্রাসিয়াস সর্বপ্রথম আন্তর্জাতিক আইনের ধারণা দেন। অপরদিকে ম্যাগনা কার্টা হলো স্বাধীনতার প্রতীক। গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে পোপ তান্ত্রিকতার নিদর্শন পাওয়া যায়, আর এ থেকেই প্রাকৃতিক আইনের উদ্ভব হয়, এবং কনফুসিয়াজম থেকে ঈশ্বরের ইচ্ছার জয়গান পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 নম্বর পয়েন্টসের কত নম্বর পয়েন্ট এ জাতি সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নটি এসেছিল 36তম বিসিএস। আমরা যদি বিষয়টি ব্যাখ্যা করি, 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 দফা ঘোষণা করেন। 14 দফা, প্রথম দফায় বলা হয়েছে শান্তিপূর্ণ কূটনীতি, এবং সর্বশেষ দফায় বলা হয়েছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 নম্বর পয়েন্টস এর কত নম্বর পয়েন্ট জাতিপুঞ্জের সৃষ্টির কথা বলা হয়েছে বা সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? সেটি হচ্ছে 14 নম্বর পয়েন্টে, উইলসনের 14 নম্বর পয়েন্টে আসলে জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়েছে আর কি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করি। 17 সালের ব্রিটিশ তৎকালীন পররাষ্ট্র সচিব মিস্টার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন, ইতিহাসে তা বেলফোর ঘোষণা নামে পরিচিত। তাহলে আসলে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন, সেই পত্রটি হচ্ছে বেলফোর ঘোষণা। তার মানে আমরা বলতে পারি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ডোমিনি তত্ত্বটি কোন অঞ্চলের জন্য ছিল? ডোমিনি তত্ত্বটি আসলে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য ছিল।
স্নায়ুযুদ্ধকালে সমাজতন্ত্রের বিরুদ্ধে দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইস্যু ছিল ডোমিনি তত্ত্ব। তার মানে আমরা আরো ভালোভাবে বলতে পারি, সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ যখন চলে, আসলে স্নায়ুযুদ্ধ আসলে চলেছিল তখন ওই সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তো এই স্নায়ুযুদ্ধকালে সমাজতন্ত্রের বিরুদ্ধে, তার মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইস্যু ছিল ডোমিনি তত্ত্ব। এই তত্ত্বের মূল বক্তব্য হলো, একটি রাষ্ট্র সমাজতান্ত্রিক হলে তার পাশের রাষ্ট্রটিও সমাজতান্ত্রিক হবে, তাই সমাজতন্ত্রকে থামিয়ে দিতে হবে। 1950 থেকে 1980 পর্যন্ত এই তত্ত্বের প্রচারণা ছিল যুক্তরাষ্ট্রের। এইভাবে স্নায়ুযুদ্ধ প্রকট হয়েছিল। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? গ্লাসনস্ত নীতি চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে। গ্লাসনস্ত বা খোলা নীতি এর প্রবর্তক সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। তিনি 1987 সালে ঘোষণা করেন যে অতঃপর সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে। প্রেসিডেন্ট গর্বাচেভ নিজেও তার এই নীতিকে গ্লাসনস্ত নীতি বলে অভিহিত করেন এবং এই নীতি অনুসরণ করার জন্য পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশসমূহের প্রতি আহ্বান জানান। অখণ্ড ইউরোপেও পশ্চিম ও পূর্ব ইউরোপের মধ্যে অখণ্ডতা গর্বাচেভ। গ্লাসনস্ত এই নীতির জন্যই সোভিয়েত আসলে বিভক্ত হয়। ওই সময় সোভিয়েত বিভক্ত হয়ে 15 খণ্ড হয়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। নামটি ছিল কমেকন। স্নায়ুযুদ্ধকালে মার্শাল প্ল্যানের প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো থেকে সোভিয়েত আর্থিক সাহায্য প্রদানের জন্য মস্কোতে গঠিত হয় কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, যা কমিকন নামে পরিচিত। 1949 সালে প্রতিষ্ঠিত এই অর্থনৈতিক পূর্ব ইউরোপের 8টি সহ মোট 11টি সমাজতান্ত্রিক সদস্য ছিল। অপরদিকে ইউরোপের বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক দলগুলোর সমন্বয়ে 1947 সালে সোভিয়েত ইউনিয়ন গঠন করে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো কমিনফর্ম। 1919 থেকে 1947 পর্যন্ত কমিনফর্ম পরিচিত ছিল কমিনটার্ন নামে। ফকেটিং কোন আইনসভার নাম? ফকেটিং আসলে ডেনমার্কের আইনসভার নাম। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল হচ্ছে 1600 থেকে 1800 সাল পর্যন্ত। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল ধরা হয় 1600 থেকে 1800 সময়কে। ম্যাকিয়াভেলি কর্তৃক 1532 সালে প্রকাশিত দ্য প্রিন্স গ্রন্থে আধুনিক রাষ্ট্র সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 1600 সালের দিকে পূর্ণাঙ্গ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়, যা অব্যাহত থাকে 1800 সাল পর্যন্ত। এই জন্যই 1600 থেকে 1800 সাল পর্যন্ত হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল। এখন বৈশ্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেনেসাঁ, দ্য রেনাইসেন্স। আমরা জানি সবাই রেনেসাঁর বাংলা প্রতিশব্দ হচ্ছে পুনর্জাগরণ। আনুমানিক 14শ শতাব্দী থেকে 16শ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিশেষ করে ইতালিতে সাংস্কৃতিক ক্ষেত্রে পুনর্জাগরণ ঘটেছিল, যা রেনেসাঁ নামে পরিচিত। তার মানে সেটা কত? 14 থেকে 16শ শতাব্দী পর্যন্ত, 14 থেকে 16শ শতাব্দী।
তাহলে রেনেসার সময়কাল পেলাম আমরা বলতে পারি চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত হচ্ছে রেনেসার সময়কাল। রেনেসার সূত্রপাত ঘটে যে নগরীতে, রেনেসার সূত্রপাত ঘটে ফ্লোরেন্সে। রেনেসার সূত্রপাত ঘটে আসলে ফ্লোরেন্সে, যেটা আসলে ইতালির একটা শহর। ইতালির একটা শহর হচ্ছে ফ্লোরেন্স। রেনেসা যুগের বৈশিষ্ট্য 9 কোনটি? এখন আসলে আমাদের জানতে হবে রেনেসা যুগের বৈশিষ্ট্য কয়টি ছিল। রেনেসা যুগের বৈশিষ্ট্য ছিল 4টি। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল মানব, 2 নম্বর বৈশিষ্ট্য ছিল মুক্ত চিন্তা, 3 নম্বর ছিল জাতীয়তাবাদ, আর 4 নম্বর ছিল ব্যক্তি স্বাতন্ত্র্য। তাহলে মুক্ত চিন্তা পেলাম, জাতীয়তাবাদ আছে, ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। তাহলে বৈশিষ্ট্য নয় সহজেই বুঝতে পারছি নারী পুরুষের সমান অধিকার। রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য নয় হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। তাহলে রেনেসার বরপুত্রকে, রেনেসার বরপুত্র হচ্ছে ম্যাকিয়াভেলি। রেনেসার বরপুত্র হচ্ছে ম্যাকিয়াভেলি। তো রেনেসাঁ হওয়ার ফলে আসলে যে কোনো জিনিসের আসলে পুনর্জাগরণ হলে কি হয়, সবকিছু নতুন ভাবে শুরু হয়। তাই আসলে রেনেসাঁ হওয়ার ফলে ইউরোপে কি হয়, ইউরোপে সাংস্কৃতিক জ্ঞান বিজ্ঞানের নতুন মাত্রা বা নতুন যাত্রা শুরু হয়, যা ইউরোপকে বিশ্ব সভ্যতার নেতৃত্বে নিয়ে আসে। আমরা মোটামুটি রেনেসাঁ সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, পিস অফ ওয়েস্টফালিয়া। এখন ওয়েস্টফালিয়া সম্বন্ধে আমরা একটু জানবো, তারপর আসলে আমাদের এই প্রশ্নগুলা সম্বন্ধে আমরা বিস্তারিত পড়ব এবং বিস্তারিত প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করব। ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি হচ্ছে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। ওয়েস্টফালিয়া আসলে জার্মানির একটি শহর। ষোড়শ শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই যুদ্ধ 1618 সাল থেকে 1648 সাল পর্যন্ত স্থায়ী হয়। 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তিতে এই ধর্মযুদ্ধ শেষ হয়। এই যুদ্ধের অপর নাম হচ্ছে 30 বছরের যুদ্ধ। তার মানে ওয়েস্টফালিয়ার সময় আসলে যে যুদ্ধ চুক্তির সময় এর আগে যে যুদ্ধ হয়, এই যুদ্ধগুলোকে এই চুক্তির মাধ্যমে শেষ হয়, সেটাকে বলা হয় ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। এই যুদ্ধটা আসলে কাদের কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা স্পেন ও ডাচদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের শুরু এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণার সূচনা হয়। এখানে আসলে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মধ্যে তিনটা চুক্তি হয়। 1 নম্বর চুক্তি হয় হচ্ছে পিস অফ মনস্টার, রিপাবলিক বনাম স্পেন সাম্রাজ্য। মনস্টার চুক্তি, রোমান সাম্রাজ্য বনাম ফ্রান্স। আর ওসনাব্রাক চুক্তি, রোমান সাম্রাজ্য বনাম সুইডেনের চুক্তি হয়। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল কি? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল ইউরোপের ধর্মযুদ্ধ বন্ধ করা। ইউরোপের ধর্মযুদ্ধের পূর্বের নাম কি? ইউরোপের ধর্মযুদ্ধের পূর্বের নাম হলো 30 বছরের যুদ্ধ। ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে শুরু হয় স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক। ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে শুরু হয় স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক। ওয়েস্টফালিয়া চুক্তিতে মোট কয়টি চুক্তি হয়? আমরা আগেই বলেছি ওয়েস্টফালিয়া চুক্তিতে মোট 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। 3টি চুক্তি হল পিস অফ মনস্টার, যা ডাচ রিপাবলিক
বনাম স্পেন সাম্রাজ্যের মধ্যে, আর মনস্টার চুক্তি রোমান সাম্রাজ্য বনাম ফ্রান্সের মধ্যে, আর তৃতীয় নম্বর হচ্ছে ওসনাব্রাক চুক্তি, যা রোমান সাম্রাজ্য বনাম সুইডেনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। রিফরমেশন আন্দোলনের সূচনা করেন কে? রিফরমেশন আন্দোলনের সূচনা করেন মার্টিন লুথার। এরপরে আমরা আসলে দেখব ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশন 1688 সংগঠিত হয় কোন দেশে? গ্লোরিয়াস রেভলিউশন 1688 সংগঠিত হয় ইংল্যান্ডে। মার্কিন সংবিধান তৈরি হয় 17 সেপ্টেম্বর 1787 সালে। মার্কিন সংবিধান তৈরি হয় 17 সেপ্টেম্বর 1787 সালে। ইউনাইটেড স্টেটস বিল অফ রাইটস বলা হয় যুক্তরাষ্ট্রের প্রথম 10টি সংশোধনীকে। ইউনাইটেড স্টেটস বিল অফ রাইটস বলা হয় যুক্তরাষ্ট্রের প্রথম 10টি সংশোধনীকে। যুক্তরাজ্যের পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় 1215 সালে। যুক্তরাজ্যের পার্লামেন্ট হয় 1215 সালে। আপনাদের যদি এই অংশগ্রহণটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এবং এছাড়াও আপনাদের যদি আরো কিছু জানার থাকে, পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্ব আসবে, সেখানে থাকবে আসলে শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক বিষয় বিস্তারিত আলোচনা থাকবে। তো অবশ্যই আরো অন্যান্য বিষয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।